কমিশনের এসআইআর বিচারে বিচার বিভাগ। এসআইআর বিচারে জেলা বিচারকদের দায়িত্ব। লজিক্যাল ডিসক্রিপেন্সি বিচার করবেন জেলা বিচারকরা। প্রধান বিচারপতি কমিশনের বৈঠকের সিদ্ধান্ত। বিচারকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেবে কমিশন। অর্ণব রয়েছে আমার সঙ্গে। অর্ণব, বুথ লেভেল ভিত্তিক অফিসার নিয়োগ নাকি বিধানসভা আসন ভিত্তিক অফিসার নিয়োগ করা হবে? দেখো, সে বিষয়টা এখনো স্পষ্ট হয়নি, তবে আজ সকাল থেকে একেবারে জরুরি ভিত্তিতে তৎপরতা শুরু হয় এবং জেলায় জেলায় কত বিচারক রয়েছেন, জুডিশিয়াল অফিসার রয়েছেন, শুধু তাই নয়, গত 6 মাসে রিটায়ার করেছেন এরকম ডিস্ট্রিক্ট জাজ বা জুডিশিয়াল অফিসার কারা রয়েছেন, এরকম জেলা ধরে ধরে তাদেরকে কল করা হয়েছে বিভিন্নভাবে, বিভিন্ন মাধ্যমে, এবং তাদের তৈরি থাকতে বলা হয়েছে। এবং সেটা যে একেবারে একটা পরিকল্পনারই অংশ, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে কলকাতা হাইকোর্ট প্রশাসন করছে আমাদের লিগ্যাল গার্জেন যেহেতু প্রধান বিচারপতি সুজয় পাল, এবং সেই তৎপরতা আজ সকাল থেকে শুরু হয়েছে। দুপুর বা বিকেলের দিকে বিজ্ঞপ্তি জারি করে যেমন জানিয়ে দেওয়া হয় 23শে ফেব্রুয়ারি থেকে 9 মার্চ পর্যন্ত সমস্ত জুডিশিয়াল অফিসারদের ছুটি বাতিল, এবং যদি কোনো ট্রান্সফার এর মধ্যে দেওয়া হয়ে গিয়ে থাকে সেই ট্রান্সফারটাও এই 23শে ফেব্রুয়ারি থেকে 9 মার্চ পর্যন্ত কার্যকর হবে না, এবং তাদের এসআইআর এর কাজে হাত লাগাতে হবে। আজকে যে বৈঠক হাই ভোল্টেজ হয় সুপ্রিম কোর্টের আদেশ মতো, সেই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে জেলার জুডিশিয়াল অফিসাররা যে কাজ করবে, অর্থাৎ অর্ণব সঙ্গে থাকো। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক এবং সেই বৈঠকে গুরুত্বপূর্ণ বেশ কিছু সিদ্ধান্ত। এদিকে জুডিশিয়াল অফিসারদের ছুটি বাতিল, লজিক্যাল বিচারে জুডিশিয়াল অফিসার নিয়োগ, সুপ্রিম কোর্টের নির্দেশে অফিসার নিয়োগ হাইকোর্টের। কি নির্দেশ, আরো ডিটেল জানবো। অর্ণব রয়েছে আমার সঙ্গে। অর্ণব, দেখো, জুডিশিয়াল অফিসারদের সমস্ত ছুটি বাতিল করা হয়েছে। জরুরি স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা থাকলে তবেই সেই ছুটি থাকবে, এছাড়া কোনো ছুটি কার্যকর হচ্ছে না। যদি আগে থেকে ছুটি নেওয়া থাকে এই পিরিয়ডের মধ্যে এবং তার স্বাস্থ্য সংক্রান্ত কোনো সমস্যা না থাকে, তাহলে সেই ছুটিও বাতিল করা হয়েছে। একই সঙ্গে ডিস্ট্রিক্ট জাজ বা ডিস্ট্রিক্ট কোর্ট, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, এই র্যাঙ্ক শুধু নয়, সিবিআই স্পেশাল কোর্টের জজ যারা, এনআইএ আদালতের জজ যারা, তাদেরকেও ফাঁকা রাখতে বলা হয়েছে, কারণ প্রত্যেককে এই এসআইআর এর কাজে হাত লাগাতে হবে এবং সর্বোচ্চ যত সংখ্যক জুডিশিয়াল অফিসার আনা যায় সেটাই এই মুহূর্তে হাইকোর্টের মূল ভাবনা। এবং সেই জায়গা থেকে তোমায় জানিয়ে রাখি, হাই ভোল্টেজ বৈঠকে যেমন এটা সিদ্ধান্ত হয়েছে, জেলার ক্ষেত্রে বিচারকরা যে এসআইআর এ কাজ করবেন, জুডিশিয়াল অফিসাররা কাজ করবেন, সেটা তদারকিতে থাকবেন জেলা জজ নিজে, এবং তিনি সবার উপরে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে রিপোর্ট করবেন। তার কোনো সমস্যা থাকলে তিনি সেখানে জানাবেন। অর্থাৎ জেলা ভিত্তিক জুডিশিয়াল অফিসারদের কাজ দেখভাল করবে, নজরদারি করবে জেলা জজরা। একই সঙ্গে আরও একটি বিষয় সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে প্রশিক্ষণ দেওয়া হবে। এই জায়গাটা প্রশিক্ষণের বিষয়ে, সেখানে কি আলোচনা, সেই বিষয়ে কি সিদ্ধান্ত, বিস্তারিত জানতে চাইবো। দেখো, আজকে এই বৈঠক হওয়ার পর প্রধান বিচারপতি তিনি নিজে সুপ্রিম কোর্টের আদেশকে মান্যতা দিয়ে তিনি নিজে একটি ভার্চুয়াল বৈঠক করেন, সমস্ত জুডিশিয়াল অফিসারদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করেন, এবং সেখানে সুপ্রিম কোর্টের আদেশ কি রয়েছে এবং কিভাবে কাজ করতে হবে, হাতে কতটা সময় রয়েছে, সুপ্রিম কোর্ট সময়সীমা কতটা নির্দিষ্ট করেছে, পুরোটা তিনি বুঝিয়ে বলেন, এবং কিভাবে কাজ করতে হবে এই বিষয়টাও প্রসঙ্গক্রমে এই ভার্চুয়াল বৈঠকে উঠে আসে। ইসিআই সূত্রে, জাতীয় নির্বাচন কমিশন সূত্রে যেটুকু আমরা জানতে পারছি, ইসিআইয়ের যিনি প্রতিনিধি হয়ে এসেছিলেন দিল্লি থেকে, তিনি বিজয় পান্ডে, তিনি এই মিটিংয়ে ছিলেন, এবং এই ভার্চুয়াল বৈঠকে, জুডিশিয়াল অফিসারদের বৈঠকে তিনি তাদের ইসিআই সূত্রে দাবি করা হচ্ছে তারা প্রশিক্ষণে কাজ শুরু করে দিল আজ থেকেই জুডিশিয়াল অফিসারদের, এবং আধ ঘন্টার একটা সেশন তারা করেছে। এবং এক্ষেত্রে এসআইআর এর কাজ কিভাবে হয়, কিভাবে জুডিশিয়াল অফিসাররা কাজ করবেন, এসডিওরা কিভাবে বা ইআরওরা কি করে কাজ করেন, মাইক্রো অবজারভারদের কাজ কি, এইআরওদের কাজ কি, এই পুরো বিষয়টা কিন্তু একটা সূচনা দেওয়া হয়েছে বা ইন্ট্রোডাক্টরি একটা ট্রেনিং তাদের দেওয়া হয়েছে, এবং আধ ঘন্টার একটা ট্রেনিং এই ভার্চুয়াল বৈঠকের মধ্যেই করা হয়েছে বলে ইসিআই সূত্রে দাবি করা হচ্ছে। তাহলে এর পরে কি হবে? এর পরেও একটা বৈঠক জেলা ভিত্তিক, যে জেলায় যে জুডিশিয়াল অফিসার রয়েছেন সেই জেলা ভিত্তিক একটা প্রশিক্ষণ হবে, এবং কেন্দ্রীয়ভাবেও একটা প্রশিক্ষণ হতে পারে, এবং সেটা সম্ভবত নিউটাউনে জুডিশিয়াল একাডেমিতে হবে। ইসিআই সূত্রে দাবি করছে সুপ্রিম কোর্টের আদেশকে মান্যতা দিয়ে ইসিআই তাদের প্রতিনিধিকে এখানে পাঠিয়েছে, যিনি ইসিআই এর ল ডিপার্টমেন্টের যিনি হেড
বিজয় পান্ডে, তিনি নিজে উড়ে এসছেন দিল্লি থেকে, যিনি বিহারের দেখভাল কাজ করেছেন, বিহারের কাজও তিনি ছিলেন, এবং তিনি এসে আজকে ভার্চুয়াল বৈঠকের মাধ্যমে জুডিশিয়াল অফিসারদের প্রশিক্ষণের পাঠটাও আজ শুরু করে দিয়েছেন। যে সেশনটা ছিল প্রায় 30 মিনিট, কাজেই প্রশিক্ষণও শুরু হয়ে গেল জুডিশিয়াল অফিসারদের। এই মুহূর্তে এই প্রশিক্ষণ পর্ব কাটিয়ে সরাসরি এবার মাঠে নামা বলতে যা বোঝায় লজিক্যাল ডিসক্রিপেন্সি। যা তৃণমূল কংগ্রেসের অভিযোগ ছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ ছিল যে নির্বাচন কমিশন খুঁত থাকছে তাদের কাজের মধ্যে, সেই খুঁত ধরার এবার পালা। যে কাজটা জুডিশিয়াল অফিসাররা করতে নামবেন, প্রশিক্ষণ আজ শুরু হয়ে গেল, একেবারে আধ ঘন্টার হলো, একটা ইন্ট্রোডাক্টরি ট্রেনিং হলো, সেটা শুরু হয়ে গেছে। সেটা সোমবার দিন আরও বিস্তারিত সূচিতে কার কিভাবে প্রশিক্ষণ হবে সেটা তো নির্দিষ্ট হবে। অফিসারদের সব রকম সাহায্যের আশ্বাস কমিশনে, নিষ্পত্তি হওয়া আপডেট তালিকা হাইকোর্টে দেবে কমিশন। এ বিষয়ে আরো ডিটেল জানবো। সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, কমিশনের তরফ থেকে কি বলা হলো, কি জানানো হলো? দেখো, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বে আজকে যে বৈঠক হয়েছে, সেই বৈঠকে নির্বাচন কমিশনের তরফে একটা বিষয় স্পষ্ট করে দেওয়া হয়েছে যে নির্বাচন কমিশন সব রকমভাবে সহযোগিতা করবে। আজ রাত পর্যন্ত জাতীয় নির্বাচন কমিশনের টাইমলাইন অনুযায়ী অভিযোগের নিষ্পত্তির সময়সীমা রয়েছে, এবং আজ রাত পর্যন্ত যত সংখ্যক অভিযোগের নিষ্পত্তি হবে এবং তারপর যত সংখ্যক অভিযোগের নিষ্পত্তি বাকি থেকে যাবে, সেই সংখ্যাটা আগামীকাল সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে পাঠিয়ে দেওয়া হবে। এই যে সংখ্যাটা বাকি থাকবে, অর্থাৎ যে সংখ্যার সঙ্গে ইআরও এইআরওদের সঙ্গে একমত হতে পারবেন না মাইক্রো অবজারভার, রোল অবজারভাররা, সেই সংখ্যার নিষ্পত্তি করবেন জুডিশিয়াল অফিসাররা, এবং সেটাই বিধানসভা ভিত্তিক তারা করবেন। কিভাবে করবেন সেটা কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ঠিক করবেন, কিন্তু কমিশন চায় যাতে গোটা প্রক্রিয়াটিকে দ্রুত শেষ করা যায়। অর্থাৎ মার্চের প্রথম সপ্তাহের মধ্যেই নির্বাচন কমিশন চাইছে এই অভিযোগের নিষ্পত্তিগুলি শেষ করতে। আর সেই কারণেই কিভাবে এই শুনানি প্রক্রিয়া হয়েছে সেটি বিস্তারিতভাবে আজকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক তথ্য সহকারে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে জমা দিয়েছেন। শুধু তাই নয়, এখনো পর্যন্ত দেখা যাচ্ছে ইআরও এইআরওদের সঙ্গে মাইক্রো অবজারভার এবং রোল অবজারভাররা প্রায় 50 লক্ষেরও বেশি ভোটারদের নথিতে একমত হতে পারছেন না। কেন একমত হতে পারছেন না সেই তথ্য উদাহরণ ধরে ধরে তুলে দিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। তাই তারপরেও যত সংখ্যক অভিযোগের নিষ্পত্তি বাকি থাকবে সেই সংখ্যা আগামীকাল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে পাঠিয়ে দেওয়া এবং তার উপরেই জুডিশিয়াল অফিসাররা এই অভিযোগের নিষ্পত্তির কাজটি করবেন। বেশ, আমরা বলেছি হিয়ারিং যে ইআরও আছে এসি ওয়াইজ হয়, 294 এসি আছে, ওরকম হিয়ারিং হয়। কত অ্যারেঞ্জ করতে পারবেন নি করতে পারবেন এটা আমি বলতে পারবো না, এটা ইন্টারনাল ম্যাটার আছে। এখানে জুডিশিয়াল অফিসাররা থাকবেন, জুডিশিয়াল অফিসার তো কোর্ট সুপ্রিম কোর্টে বলে দিয়েছে কি রিটায়ার্ড অর সার্ভিং ডিস্ট্রিক্ট জাজ এন্ড অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ অফ আনইমপিচেবল ইন্টিগ্রিটি সুপ্রিম কোর্টের মধ্যে বলা আছে। এর জন্য কি কোনো এক্স জাস্টিসদের নিয়ে কোনো কমিটি তৈরি করা না, কোনো কমিটি আমার নলেজে নেই, এটা তো আমার ইখতিয়ার মধ্যে নেই। আমি গিয়েছিলাম প্রধান বিচারপতি স্যারকে অ্যাডভাইস দেওয়ার জন্য, আমাদের কি আছে আমাদের পয়েন্ট অফ ভিউ পুট ফরওয়ার্ড করার জন্য বাস। ফেলো টাকা তোলো নাম, ভাবছেন তো কি বলছি? হ্যাঁ, 50,000 টাকা দিলেই ভোটার লিস্টে নাম। টাকার বিনিময়ে বাংলাদেশি পরিবারকে ছাড়। বাগদার বয়রার বিএলওর বিরুদ্ধে টাকায় রফার অভিযোগ। টাকা চাওয়ার অডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে এবং সেই অডিও ভাইরাল হতেই রীতিমতো সরগোল। এই পাঁচটা একটু কম সম করা যাবে না ভাই? একটা কথা বলছি শোন, 12 করে করেছে আমার চোখের সামনে, 5টা 50 লোকের ফাটকাট কথা, ঠিক আছে? সস্তা মনে করো, 4জন রয়েছে। শোনো, ইআরও এমও মানে মাইক্রো অবজারভার প্লাস ডিইও। অনিরুদ্ধ রয়েছে আমার সঙ্গে। অনিরুদ্ধ, 50,000 টাকা দিলেই ভোটার লিস্টের নাম, বিএলওর বিরুদ্ধে এমন চাঞ্চল্যকর অভিযোগ, কি বলছেন ওই বিএলও?
দেখো প্রিয়াঙ্কা, উত্তর চব্বিশ পরগনার বাগদার এই ঘটনা প্রকাশ্যে আসার পরে, অর্থাৎ এই অডিও ভাইরাল হবার পরেই চাঞ্চল্য ছড়িয়েছে এবং এই বিএলও, যে বিএলওর বিরুদ্ধে এই অভিযোগ তুলেছেন, ইতিমধ্যেই বাগদার প্রাক্তন বিধায়ক দুলাল বর এই অডিও ক্লিপিংস সহকারে নির্বাচন কমিশনের কাছে ইমেল মারফত অভিযোগ জানিয়েছেন যে এই বিএলও যে অডিও ক্লিপিংস ভাইরাল হয়েছে তাতে রীতিমতন শোনা যাচ্ছে চন্দ্রকান্ত মণ্ডল এই বিএলওর নাম, এবং তার বিরুদ্ধে যে অভিযোগ, অর্থাৎ 5টি ভোটার যাদেরকে ভোটার লিস্টে নাম রাখার জন্য প্রত্যেক ভোটার পিছু 10,000 টাকা করে এবং 50,000 টাকা, 5টা ভোট রাখার জন্য 50,000 টাকা দেওয়া হবে, এমনই কিন্তু সেই ভিডিও কথোপকথনে উঠে এসেছে, অডিও কথোপকথনে উঠে এসেছে। এবং এই বিষয়ে বাগদার প্রাক্তন বিধায়ক দুলাল বর ইমেল মারফত নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছেন। এই অভিযোগের পরে বিএলওর সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম। বিএলও কিন্তু জানিয়েছেন যে দুলাল বরের অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন এবং মিথ্যা অভিযোগ করছেন, কারণ একাধিক কাজ নিয়ে তাদের ব্যস্ত থাকতে হয়। এরকম ধরনের অডিও কোনো রকম প্রকাশ্যে এসেছে কিনা তার জানা নেই, যদি এসেও থাকে তাহলে এআই এর মাধ্যমে করা হতে পারে বলেও দাবি করেছেন তিনি। অন্যদিকে বাগদার বিডিও অখিল মণ্ডল জানিয়েছেন এরকম ধরনের কোনো অভিযোগ তাদের কাছে এখনও রিটেন অভিযোগ আসেনি। যদি নির্বাচন কমিশনের তরফ থেকে তাদের এন্ডে, অর্থাৎ তাদের কাছে কোনো রকমভাবে রিপোর্ট চাওয়া হয় তাহলে তারা বিষয়টিকে খতিয়ে দেখবেন। অন্যদিকে এই বিষয় নিয়ে দুলাল বর কিন্তু রীতিমতন তোপ দেখেছেন যে এই বিএলও অসৎ উপায় অবলম্বন করে বাংলাদেশি ভোটারদেরকে এখানে নাম রাখার জন্য প্রতি ভোটার পিছু 10,000 টাকা করে চেয়েছেন এবং যাদের সঙ্গে কথোপকথন করেছেন তাদেরও নাম উল্লেখ করে দিয়েছেন তিনি। পাল্টা অভিযোগ। এই 5টা একটু কম সম করা যাবে না ভাই? একটা কথা বলছি শোন, 12 করে করেছে আমার চোখের সামনে, 5টা 50 লোকের ফাটকাট কথা, ঠিক আছে? সস্তা মনে করো, 4জন রয়েছে। শোনো, এই ইয়ারও এমও মানে মাইক্রো অবজারভার প্লাস ডিইও। এই বিষয়টি তো আমি সেরকম কোনো কিছু জানি না, এরকম কোনো কথা আমাদের সঙ্গে বিএলওর সাথে হয়নি। না, আমি তো কাউকে কিছু বলিনি। 2002 সালে আমার নাম নেই, আমার দিদিমার নাম আছে এখানে, আমাদের পাশে ভাই, আমরা এখানে জন্মসূত্রে এখান থেকে আসি। আমার জন্ম 1989 সালের থেকে। হ্যাঁ, বাবা মার নাম আছে, বাবা মার সমস্ত ডকুমেন্টস আছে। অভিযোগ বিভিন্ন রকম করতে পারেন, কিন্তু এরকম ধরনের কোনো বিষয় হয়নি, বা কোথায় উনি কি অডিও পেয়েছেন আমি জানিও না। আজ এআই এর যুগে অনেক কিছু হতে পারে, কিন্তু সেটা আমার দায়িত্ব নয়, সেটা তদন্ত করার যাদের দায়িত্ব তারা করবে। আমার এ বিষয়ে কিছুই বলার নেই, কারণ এ ধরনের কোনো কথাবার্তা হয়নি বা এর কোনো ভিত্তিই নেই, ভিত্তিহীন একটা অভিযোগ। এ বিষয়ে যারা তদন্ত করে তারা তদন্ত করুক। গত 19শে ফেব্রুয়ারি বিশ্বস্ত সূত্রে জানতে পারলাম নপাড়ার 120 পাটের বিএলও চন্দ্রকান্ত মণ্ডল, তিনি ওই গ্রামেরই জনৈক ইসমাইল মণ্ডল, তার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন যে 5টা ভোট করে দেবেন, বিনিময়ে তিনি 50,000 টাকা নেবেন। এবং সেই অডিও কথোপকথনও আমাদের কাছে আসে। ভারতের নির্বাচন কমিশনকে তাদের দৃষ্টি আকর্ষণ করলাম, সত্যি যদি বিএলআর এই ধরনের কার্যকলাপে জড়িত থাকে তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক। আসছি পরের খবরে। মতুয়াদের ক্ষোভ থামাতেই কি দাওয়াই সিএ? তাই কি ভোটের আগে রাজ্যে সিএ কার্যকর করতে তৎপর কেন্দ্র? কারণ গেজেট নোটিফিকেশন করে এমপাওয়ার্ড কমিটি গঠন করেছে স্বরাষ্ট্র মন্ত্রক। নাগরিকত্ব দেওয়া বা খারিজের সিদ্ধান্ত নেবে এই কমিটি। কিন্তু মতুয়াদের অনেকেরই প্রশ্ন, নাগরিকত্বের সার্টিফিকেট হাতে পাওয়ার পর চূড়ান্ত ভোটার তালিকায় নাম তোলার জন্য আবেদনের সময় থাকবে তো? সামনেই পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট, তার আগে সিএ এর মাধ্যমে দ্রুত নাগরিকত্ব দিতে তৎপর স্বরাষ্ট্র মন্ত্রক। গেজেট নোটিফিকেশন করে গঠন করা হলো এমপাওয়ার্ড কমিটি। পশ্চিমবঙ্গের কমিটির নেতৃত্বে রাজ্যের জনগণনা বাস্তবায়নের দায়িত্বে থাকা ডেপুটি রেজিস্ট্রার জেনারেল। কমিটি সদস্য হিসেবে থাকবেন আইবির ডেপুটি সেক্রেটারি পদমর্যাদার অফিসার, ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসের মনোনীত আধিকারিক, পশ্চিমবঙ্গের ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টারের আধিকারিক, পোস্টাল ডিপার্টমেন্টের ডেপুটি সেক্রেটারি পদমর্যাদার আধিকারিকও থাকবেন কমিটিতে। এই কমিটির বৈঠকে যোগ দেবেন স্বরাষ্ট্র দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি অথবা অ্যাডিশনাল চিফ সেক্রেটারি।
আবেদনকারীদের পরিচয় খতিয়ে দেখবে বিশেষ কমিটি। নাগরিকত্ব দেওয়া অথবা আবেদন খারিজের চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। বিজেপির বড় ভরসা মতুয়াদের ভোট। সেই মতুয়াদেরই অনেকে এসআইআর নিয়ে চিন্তায়। ভোটার লিস্টে নাম উঠবে কিনা এ নিয়ে উদ্বেগে তৈরি হয়েছে ক্ষোভ। কারণ এসআইআরে উত্তর 24 পরগনা এবং নদিয়া জেলা থেকে সবথেকে বেশি ভোটারের নাম বাদ পড়েছে। উত্তর 24 পরগনায় বাদ পড়েছে 1,88,746 জনের নাম, নদিয়ায় 1,698,000। এই দুই জেলাতেই মতুয়া ভোটারের সংখ্যা বেশি। হ্যাঁ, আশঙ্কা তো করবো যে মতুয়া সমাজে তাদের যদি বাদ যায় সেটা তো সমর্থন কখনো করব না। এই বিধানসভা নির্বাচনের প্রাক্কালে নাগরিকত্ব দেওয়ার এত তড়িঘড়ি পরিকল্পনা কেন? এতদিন তারা কোথায় ছিল? এবং বিভিন্ন জায়গায় নাগরিকত্বের নাম করে এই যে টাকা তোলা হচ্ছে আমাদের সাধারণ মতুয়াদের কাছ থেকে, আমরা এই যে এখন কি এই যে তড়িঘড়ি শুরু করেছে কেন্দ্রীয় সরকার, এটাকে শুধুমাত্র আগামীতে মতুয়াদের ভোট নিয়ে ভোট বৈতরণী পার করবে সেই কারণের জন্যই? আমরা তো সবসময় চাই দ্রুততার সাথে যারা আবেদন করেছেন সিএতে সেগুলো দ্রুততার সঙ্গে নিষ্পত্তি হোক। এবং একটি কথা পরিষ্কারভাবে বলে রাখি, হিন্দু যারা বা হিন্দু সহ মুসলিম ব্যতীত বাংলাদেশ থেকে যারা ধর্মীয় কারণে এই দেশে এসছেন তাদের নিরাপত্তার দায়িত্ব ভারত সরকারের, কেন্দ্রের সরকারের। এই এসআইআর বলা হয়েছিল 1,20,00,000 রোহিঙ্গা বাংলাদেশি অনুপ্রবেশকারীর নাম বাদ দেওয়া, কিন্তু মাঝখান থেকে যে 58 লক্ষ মানুষের নাম বাদ গেছে তার মধ্যে 24 লক্ষ মৃত আর প্রায় 22 লক্ষের বেশি মানুষ তারা হচ্ছেন যারা ডকুমেন্ট প্রডিউস করতে পারেনি, এবং এই সংখ্যাটা 90% মতুয়া সম্প্রদায়ের মানুষ। তারপরে এরা এত বছর বিজেপিকে ভোট দিয়েছেন, আজকে সেই বিজেপি এসে এদের নাগরিকত্ব কেড়ে নিচ্ছে। আর আজকে এই তালিকা প্রমাণ করলো সবচেয়ে বেশি বিপদগ্রস্ত হবেন, ক্ষতিগ্রস্ত হবেন মতুয়া সম্প্রদায়ের মানুষ। সেটা কার্যত দেখা গেল আমরা সঠিক ছিলাম। নিউজ 18 বাংলা। ভোট ঘোষণার আগেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী, 2 দফায় মোট 480 কোম্পানি বাহিনী মোতায়েন করা হবে। 1 মার্চ এবং 10 মার্চ এই প্রথম ভোট ঘোষণার আগে রাজ্যে এত সংখ্যক বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত। এখনো ভোট ঘোষণা হয়নি, তার আগেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী। ভোট ঘোষণার আগেই রাজ্যে 480 কোম্পানি বাহিনী মোতায়েন করতে হবে। এর মধ্যে 1 মার্চ 240 কোম্পানি এবং 10 মার্চ 240 কোম্পানি বাহিনী মোতায়েন করা হবে বলে জানিয়ে দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। এটা ইসিআই থেকে হয়েছে, এটা আজকে খবর পেয়েছি আমি। এই কেন্দ্রীয় বাহিনী কিভাবে কাজ করবে বাট দেখা যাক, এটা তো এখানে লেখা আছে কি ডিজি সঙ্গে কথা করবে, স্টেট যে অবজার্ভার আছে ওনার সঙ্গে কথা করবে, সবাই সঙ্গে কথা করবে, অর্ডার মধ্যে লেখা আছে। রাজ্যে এসআইআর এর শুনানি শেষ হয়েছে। এই শুনানি চলাকালীন দক্ষিণ 24 পরগনার বাসন্তী এবং মুর্শিদাবাদের ফারাক্কা সহ বেশ কয়েকটি কেন্দ্রে উত্তেজনা ছড়ায়, ভাঙচুর চলে। জানা গিয়েছে কমিশনের আশঙ্কা চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরে অশান্তি হতে পারে। সেই মতো তারা বেশ কিছু স্পর্শকাতর এলাকা চিহ্নিত করেছে। এই ধরনের স্পর্শকাতর এলাকাতেই ভোট ঘোষণার আগেই মোতায়েন করা হবে কেন্দ্রীয় বাহিনী। বিধানসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশের আগেই রাজ্যে মোতায়েন হচ্ছে কেন্দ্রীয় বাহিনী। কিন্তু এই কেন্দ্রীয় বাহিনী রাজ্যের কোন কোন স্পর্শকাতর এলাকায় মোতায়েন করা হবে তা নিয়ে সিদ্ধান্ত নিতে আগামী সপ্তাহে বৈঠক হতে চলেছে। যে বৈঠকে চূড়ান্ত হয়ে যাবে রাজ্যের কোন কোন এলাকা স্পর্শকাতর এলাকা হিসাবে চিহ্নিত করছে জাতীয় নির্বাচন কমিশন। 26-এ ভোট ঘোষণার আগেই রাজ্যে 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এভাবে বিধানসভা ভোট ঘোষণার আগে 2016 সালে রাজ্যে বাহিনী মোতায়েন করা হয়েছিল, কিন্তু তার সংখ্যায় এত বেশি ছিল না। নির্বাচনকে সামনে রেখে যে প্রস্তুতি নেওয়া, সেই প্রস্তুতি নির্বাচন কমিশন নিক, কিন্তু নির্বাচন কমিশন বাহিনী পাঠালে হবে না, বাহিনী সক্রিয় থাকে। এখানে তো পুলিশ বাহিনীকে অন্য রাস্তায় নিয়ে যায়, যেখানে ঝামেলা হয় তার উল্টো দিকে নিয়ে চলে যায়। এতে তো কোনো লাভ হবে না। বাহিনীর সংখ্যা, বাহিনীর উপস্থিতি নয়, বাহিনীকে কার্যকর ভূমিকা পালন করতে হবে। গতবার প্রায় 950 কোম্পানি বাহিনী এসেছিল। পারলে রাশিয়া ইউক্রেনের বাহিনী আনবে, পারলে রাষ্ট্রপুঞ্জের শান্তিরক্ষী বাহিনী আনাবে। দিনের শেষে বাহিনী ভোট দেবে না, ভোট দেবে বাংলার মানুষ। যে বাংলার মানুষ দেখছে বিজেপির বঞ্চনা, বিজেপির অত্যাচার, এই লজিক্যাল ডিসক্রিপেন্সির নামক অসভ্যতা, বাংলা ভাষায় কথা বললে অত্যাচার। 10.5 কোটি বাঙালি যখন ভোট দিতে যাবে, ভোটের লাইনে এই হয়রানিগুলোর লাইন বাঙালি ভুলবে না। সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা।
ভাষা দিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সঙ্গে অনন্ত মহারাজ। এসআইআর আবহে মুখ্যমন্ত্রীর সঙ্গে বিজেপি সাংসদ। এসআইআর প্রক্রিয়া নিয়ে কেন্দ্র কমিশনকে নিশানা অনন্ত মহারাজের। মুখ্যমন্ত্রীর সঙ্গে এক মঞ্চে অনন্ত মহারাজ। বারবার এসআইআর প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলেন বিজেপি সাংসদ। দেশপ্রিয় পার্কে মুখ্যমন্ত্রীর সঙ্গে বিজেপি সাংসদ অনন্ত মহারাজ। 24 লোকসভা ভোটের পর অনন্ত মহারাজের বাড়িতে মুখ্যমন্ত্রী। বিজেপি সাংসদ অনন্ত মহারাজকে বঙ্গবিভূষণ সম্মান রাজ্যের। রাজবংশী সম্প্রদায়ের সামগ্রিক উন্নয়নে সদর্থক ভূমিকার স্বীকৃতি স্বরূপ পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে অনন্ত মহারাজকে বঙ্গবিভূষণ সম্মাননা অর্পণ করতে পেরে আমরা গর্বিত। যখন তারপরে ডমিনিয়ন গভর্নমেন্টের সঙ্গে যুক্ত হয়েছি তখন থেকে আমরা আজ পর্যন্ত লাঞ্ছনা বঞ্চনা তিরস্কারের শিকার হয়েছি, সব কিছু হারিয়েছি। বিজেপি সংসদ হলে কি হলো, সারা ভারতবর্ষের জন্য বলবো না, আমাদের মানুষের জন্য বলবো না, কিন্তু কিছু করছে না তো। ভারতবর্ষে যত মুখ্যমন্ত্রী আছে সবার সঙ্গে আমি আপনার উপস্থিতি নিয়ে প্রশ্ন হচ্ছে, আপনি বোধহয় শীঘ্রই জয়েন করবেন। জীবন জোয়ারের জল সমুদ্রের ছায়া, ভোলে না কখনো মন তৃষ্ণার কায়া, ফুটিল গগনে ফুল মৃদু তলে বাস, সূর্যবিহীন প্রকাশ নাহি অবকাশ, কর্ম যাহা করিয়াছ তুচ্ছ গান ভাবি, সময়ের সংকেতে তুমি সব বুঝিতে পাবি। জল্পনার অবসান, তৃণমূলে প্রতিকুর রহমান। তৃণমূলে যোগ প্রতিকুরের। অভিষেকের উপস্থিতিতে তৃণমূলে যোগদান। সেলিমের বিরুদ্ধে ক্ষোভ উগরেই সিপিআইএম ত্যাগ। অভিষেকের সঙ্গে বৈঠক প্রতিকুর রহমানের। সান্নিক রয়েছে আমার সঙ্গে সরাসরি। সান্নিক, জল্পনার অবসান, তৃণমূলে যোগ দিলেন প্রতিকুর রহমান। টিকিট কি পাচ্ছেন আসন্ন নির্বাচনে? দেখো, সেই বিষয়ে কিন্তু কোনো স্পষ্ট উত্তর আজকে যে সাংবাদিক সম্মেলন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং প্রতিকুর রহমান একসাথে দাঁড়িয়ে করলেন সেখান থেকে দেয়া হয়নি। একেবারে স্পষ্টভাবেই সেখান থেকে বলা হয় শুধুমাত্র সাধারণ সংগঠনের কর্মী হিসেবে প্রতিকুর রহমান তৃণমূলে কাজ করতে ইচ্ছুক এবং সেই কথা বলেই তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করেন এবং সেই মতোই তিনি তৃণমূলে যোগদান করেন। আজকে তার যোগদানের পরে তার আগের দল অর্থাৎ সিপিআইএম সম্পর্কে তিনি একাধিক বিষয়ে তিনি আজকে তুলে ধরলেন, যেখানে তিনি এর আগেও যে মোহাম্মদ সেলিমের কাছে বিভিন্ন বিষয় নিয়ে তিনি পৌঁছতে চেয়েছিলেন কিন্তু তার দরজা বন্ধ ছিল বলে তিনি আজকে কিন্তু তার প্রাক্তন দলের রাজ্য সম্পাদককে কটাক্ষ করতে ছাড়েননি। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস একমাত্র বিজেপি বিরোধিতার যে আদর্শ সেই আদর্শে কাজ করে চলেছে, যে কারণে সিপিএম থেকে তিনি তৃণমূলে আসলেন সেইটাই কিন্তু তিনি কারণ হিসেবে জানালেন। যেখানে সামাজিক মাধ্যম থেকে সমস্ত জায়গায় যখন এই জল্পনা চলেছে তিনি কোথায় যেতে পারেন এরপরে, সিপিএম থেকে ইস্তফা দিলে পরবর্তী গন্তব্য কি হতে পারে, সেক্ষেত্রে তৃণমূলের নাম উঠে আসলে কিন্তু তার আদর্শ থেকে বিচ্যুত হওয়ার একটা প্রসঙ্গ বারংবার উঠে এসেছে। সেই কথার প্রসঙ্গেই তিনি স্পষ্টতই জানান যে কোনো রকমভাবেই আদর্শ থেকে বিচ্যুতি নয়, বরং বিজেপি বিরোধিতায় মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল যেভাবে কাজ করছে সেইভাবে তিনি এবার কাজ করতে চান এবং সেই কাজ করার ইচ্ছা থেকেই তার এই তৃণমূলে যোগদান। যদিও দক্ষিণ 24 পরগনায় আজকে একটি সাংগঠনিকভাবে দক্ষিণ 24 পরগনা জেলার একাধিক নেতৃত্বের উপস্থিতিতে আজকে একটি অভ্যন্তরীণ বৈঠক আমতলার এই জেলা কার্যালয়তে চলছিল। সেখানে আজকে পশ্চিমবঙ্গের মাটিতে বাংলার অস্মিতা, বাংলার গৌরব, যেটা নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী লড়াই করছেন, সঙ্গে আমাদের নেতৃত্ব অভিষেক ব্যানার্জি লড়াই করছেন, এবং যেভাবে গোটা ভারতবর্ষে মানুষের কণ্ঠ রোধ হচ্ছে তার বিরুদ্ধে দাঁড়িয়ে বিজেপির বিরুদ্ধে লড়বার জন্য সবচেয়ে বড় শক্তি হচ্ছে তৃণমূল কংগ্রেস। তাই আমি তৃণমূল কংগ্রেসের সঙ্গে এসছি, অভিষেক ব্যানার্জির সঙ্গে এসছি, মমতা ব্যানার্জির সঙ্গে এসছি। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যখন এসেছিল চাওয়া পাওয়ার জন্য আসেনি। কানাইয়া কুমারের মতো ছেলে চলে গেছে কংগ্রেসে, সব ধান্দাবাজ। আর যাদের অঙ্গুলি হেলনে 35% ভোট বিজেপিতে ট্রান্সফার হয়েছে তারা ধোয়া তুলসী পাতা। তারা জবে থেকে দল চালাচ্ছে, সিপিএম চালাচ্ছে, সিপিএম এর 40% ভোট। 2016 সালে সিপিএম এর কজন বিধায়ক ছিল? কি এমন জাদুকাঠি 4% 5% ভোটে নেমে গেল 3 বছরের মধ্যে 2019 সালে? যাদের কারণে আজ সিপিএম শূন্য, তারা আজকে অন্যকে আক্রমণ করে ব্যক্তি আক্রমণে নেমেছে। কার সাথে লড়বেন আগে ঠিক করুন। যারা বিজেপির কথায় উঠছে বসছে, বিজেপির থেকে টাকা নিয়ে বাংলায় আগুন জ্বালানোর চেষ্টা করছে, তাদের সাথে রথের অন্ধকারের মিটিং 2021 সালে একই জিনিস করেছিল, 2026-এও একই জিনিস। এত বড় রেজিমেন্টেড পার্টি, কখনো আব্বাস সিদ্দিকী, কখনো নৌশাদ সিদ্দিকী, কখনো হুমায়ুন কবির, লজ্জা লাগে না? রাজ্য সম্পাদক মণ্ডলীর সিদ্ধান্ত প্রতিকুর রহমান শত্রু শিবিরে যোগ দেওয়ার জন্য
এবং পার্টি বিরোধী কার্যকলাপে লিপ্ত থাকার জন্য তাকে আমরা বহিষ্কার করছি। এখন সে যে পথ বেছে নিয়েছে মার্ক্সবাদী পথ ছেড়ে, সেখানে সে সেই পথে যারা পথিক তাদের মতো করে সাফল্যের শিখরে উঠুক, ভালো থাকুক এই আশা করব। এবং a man is known by the company he keeps, so let him enjoy his new company.